টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি দেখতেন, যারা ফেসবুক লাইভে দেখতেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন। আজ তুষারপাত অনেক কম ছিল এবং আমি আশা করি আপনারা বাসায় ভালো সময় কাটিয়েছেন। খুব না হলে বাইরে যাননি। তুষারপাত হওয়ার সম্ভাবনা পেতে অনেক জায়গায় নিউ ইয়র্কে, সৌভাগ্যবশত বেশি হয়নি, এটি ভালো খবর। আমরা আজকের অনুষ্ঠান সাজিয়ে হবে আপনাদের একটি দিয়ে রাখতে, সেটি হচ্ছে অনেকেই জেনে গেছেন হয়তো যে আজ সেনেটে প্রসিডিউর ভোট পাশ হয়েছে, বাজেট রেজলিউশন পাশ হয়েছে। $1.9 ট্রিলিয়ন মুভ ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে নিয়ে যাওয়া হবে অ্যাকচুয়াল ভোটের জন্য। That's a big step. তার অর্থ হচ্ছে এরকম যে এই রেজলিউশনটি ডেমোক্রেটরা এককভাবেই পাস করিয়ে নিচ্ছে এবং এই ব্যাপারে তারা দাবি আছেন বলে মনে হচ্ছে না, কারণ প্রসিডিউর ভোটে 50-49 ভোটে এটি পাস হয়েছে। কোনো রিপাবলিকান এর পক্ষে ভোট দেননি। একটি ভোট কেন পড়েনি সেটি এখনো জানা যায়নি, হয়তো উনি ছিলেন। তো আমরা এটির বিশদ যেভাবে জানতে পারবো সেইটি আপনাদের কাছে তুলে ধরবো এবং আমরা আপনাদের বরাবরের মতো সেটির কোনো ব্যত্যয় হবে না। এর মধ্যে থেকে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটি আমাদের আছে সেটি আপনাদের কাছে তুলে দেবো। তার জন্য আমার সাথে আজ যোগ দিয়েছেন ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্ট সার্ভিসেস আব্দুল চৌধুরী, IRS এনরোলমেন্ট এজেন্ট। আব্দুল চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি ভালো আছেন, শুনতে পাচ্ছেন। আপনার কাছে বেশ কিছু সংবাদ আছে এবং তার একটি বড় হচ্ছে SBA এর $10,000 গ্র্যান্ট, যেটি সেই ব্যাপারে আপনি কিছু তুলে ধরবেন ইনফরমেশন। চলুন আমরা শুরু করি, তারপর আমরা যাব প্রশ্ন উত্তর পর্বে। এই পরে কিন্তু আমরা আপনার কাছ থেকে আগে শুনে নিব কি আপডেট আছে আপনার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো দ্য EIDL গ্র্যান্ট, যেটা আমরা অরিজিনালি যেটা বলছিলাম, সো ফার্স্ট কেয়ারস অ্যাক্টে যখন কংগ্রেস এই SBA EIDL লোনটা অ্যাপ্রুভ করছিল, তখন ওরা চাইছিল যে অল বিজনেসেস রিসিভ $10,000 গ্র্যান্ট। যেহেতু ফান্ড অত ছিল না, যেহেতু ফান্ডটা শেষ হয়ে যাবে কুইকলি, SBA ডিসাইড করছে যে ওরা $1,000 পার এমপ্লয়িকে দেওয়া হবে গ্র্যান্ট হিসেবে। ইন আদার ওয়ার্ডস, একটা বিজনেসে যদি আপনার একটা এমপ্লয়ি থাকে 1,000, 5টা এমপ্লয়ি থাকে 5,000, ওইভাবে ওরা এই গ্র্যান্টটা বিতরণ করা হয়েছে। সো নাও এখন কংগ্রেস ডিড নট লাইক দ্যাট, সো এখন ওরা যেটা বলছে যে দে নিড টু ফিক্স দিস। সো নাও SBA ওরা নতুন একটা ক্রাইটেরিয়া বার করছে, যেটা করবে ওরা যারা অলরেডি গ্র্যান্টটা পাইছেন অরিজিনালি ইন দ্য বিগিনিং অ্যাপ্লিকেশনস, আপনাদেরকে SBA অটোমেটিকলি কন্ট্যাক্ট করবে টু সি ইফ ইউ আর গোনা বি এলিজিবল ফর দ্য এডিশনাল $10,000 গ্র্যান্ট। The way you are going to be eligible for it is, প্রথমত আপনারা যদি গ্র্যান্টটা পেয়ে থাকেন তার মানে আপনারা অলরেডি এলিজিবল। সেকেন্ডলি, আপনাদের গ্রোস ইনকামের রিডাকশন অফ গ্রোস ইনকাম মিট করা লাগবে। তার মানে আপনার এনি 8 উইকস পিরিয়ডে আপনাদের গ্রোস ইনকাম একটু ডাউন হইতে হবে, 30% ডাউন হইতে হবে। প্লাস আপনারা লো ইনকাম কমিউনিটিতে থাকা লাগবে। সো ওই ক্রাইটেরিয়া যদি আপনারা মিট করেন, তাইলে আপনারা যদি আগে ধরেন গ্র্যান্ট পাইছেন $2,000, দেন দে উইল সি ইফ ইউ কুড গেট দ্য রিমেইনিং 8,000। ওদেরকে কন্ট্যাক্ট করার পরে SBA কন্ট্যাক্ট করবে যারা অলরেডি অ্যাপ্লিকেশন আগে করছিলেন কিন্তু আপনারা গ্র্যান্ট পান নাই কারণ পয়সাটা শেষ হয়ে গেছিল, আপনাদেরকে তখন ওরা কন্ট্যাক্ট করবে। নতুন অ্যাপ্লিকেন্ট যারা আপনারা আছেন, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন লোন হিসেবে, বাট এজ অফ রাইট নাও আপনাদের জন্য গ্র্যান্টের কোনো পসিবিলিটি বর্তমানে নাই, বিকজ দেয়ার ইজ নট এনাফ ফান্ড টু গো অ্যারাউন্ড। ওকে, সো যেটি আমরা এখন পাচ্ছি সেটি হচ্ছে যে কিছু কনফিউশন আছে এবং আমরা SBA এর কাছ থেকে যে সহযোগিতা আশা করছিলাম এরকম নেই। এবং আরেকটি ব্যাপার হচ্ছে SBA খুবই নন রেসপন্সিভ হয়ে গেছে। আমি জানি না তার কারণ কি, এবং তাদের স্টেটমেন্ট বিভিন্ন সময় ভেরি কনফিউজিং।
একটি ব্যাপার আজকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা যে গ্র্যান্টটি পেয়েছিলাম $10,000 গ্র্যান্ট বলা হয়েছিল 4,000 পেয়েছি, কিন্তু এখন সম্পূর্ণ এটি পাইনি। এই সেকেন্ড টাইমে কি সেটি পূরণ করে দেওয়া হবে কিনা, অথবা প্রথমবার পাশ থেকে সেটি দেওয়া হবে কিনা, এটি অনেকের কাছে পরিষ্কার না। যারা রিলিফটি চান তারা অনেকেই পরিষ্কার না যে তাদের ইনকাম বেড়ে গেলে তারা এটি পাবেন না। ইনকাম বেড়ে যাওয়ার সেটি যদি আনএমপ্লয়মেন্ট থেকেও হয়ে থাকে সেটিও তারা পাবেন না, কারণ হচ্ছে তাদের ইনকাম কমেনি, বেড়ে গেছে। এই ব্যাপারটি আপনি একটু পরিষ্কার করেন। সো আমি এটা ক্লিয়ার করে যাই। সো বাই দ্য ওয়ে, কারো যদি কনফিউশন থাকে যে আপনারা গ্র্যান্ট পাবেন কিনা না, আপনারা কিন্তু এসবিআই কে কল করতে পারেন। কল করে দেখেন যে কুইকলি যে দেখবেন যে আপনারা ইফ ইউ আর ইন লাইন অর মেবি তারা আপনাদেরকে কিছু একটা আপডেট দিতে পারবে। সেকেন্ডলি, রেভিনিউ, এই এসবিআই লোনটা কিন্তু আপনার পুরো বিজনেসের উপরে ডিপেন্ড করতেছে। এখন ধরেন আপনারা যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, আপনি যে লোন পাইছেন, গ্র্যান্ট পাইছেন, অল অফ দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার যদি গ্রোস রেভিনিউ ডাউন হয়, then you qualify. আপনি আনএমপ্লয়মেন্ট পাইছেন কিনা না, all of that doesn't matter. সেম থিং, আপনি যদি ধরেন ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন অথবা আইটি কনসালটেন্ট হয়ে থাকেন, যেখানে আপনারা আগে এই রেভিনিউ পাইতেন আপনাদের বিজনেস থেকে, বাট বর্তমানে আপনারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট ইনকামটা কিন্তু অ্যাড হচ্ছে না, বিকজ দ্যাটস নট ইউর বিজনেস ইনকাম, দ্যাটস ইউর পার্সোনাল ইনকাম। সো অ্যাজ লং এজ ইউর বিজনেস ইনকাম ইজ ডাউন, দ্যাটস হোয়াটস গোনা কোয়ালিফাই। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমরা একটু অফ টপিকে চলে যাচ্ছি। যারা আগে রিকনসিডারেশনের জন্য ওয়েট করতেছেন, আপনাদেরকে টাইম টু টাইম এসবিএফ 45 ও 60 ফর্মটা জিজ্ঞেস করতেছে। আপনারা অলরেডি একবার দিয়ে দিয়েছেন, ওরা আবার জিজ্ঞেস করতেছে। এখন ফাইনালি আমি একটু ফিগার আউট করছি ওয়াই দ্যাট ইজ। সো বেসিক্যালি আপনারা যখন 45 ও 60 ফর্মটা পাঠান, ওটার মানে হইলে গিয়া ওরা আইআরএস কে রিকোয়েস্ট করবে আপনার ট্রান্সক্রিপ্টের জন্য। ঠিক আছে, এখন আপনি যে সিগনেচারটা দিবেন ফ্রম দ্যাট ডেট, মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ আপনার 3 মাস সময় থাকে ওই ফর্মটা ভ্যালিড। So in other words, SBA যদি 3 মাস পরে IRS কে আপনার ফর্মটা পাঠায়, then the form is valid. IRS is not going to give them the transcript. As a result, they are requesting you the transcript again, the 45/060 again. So আপনারা যেটা সমাধান যেটা করতে পারবেন, just request an transcript for you by yourself from the IRS website. IRS website থেকে আপনারা ট্রান্সক্রিপ্টটা রিকোয়েস্ট করে ফেলেন। দেন ওরা যখন 45/060 জিজ্ঞেস করবে আপনাকে যাওয়ার জন্য, তখন আপনারা 45/060 প্লাস the transcript আপনারা পাঠাই দেবেন, then you could get your loan approved faster. এটা খুব ভালো হয়েছে, পরিষ্কার হয়েছে। আমি জানি অনেকের শব্দ বিভ্রাট হচ্ছে, আনফরচুনেটলি বাসার স্টুডিও থেকে করা হচ্ছে, কাজে একটু আশা করছি মধ্যে সেটা আর সমস্যা হবে না। কিন্তু আমি জানতে চাচ্ছি সাউন্ড প্রবলেম আছে কিনা, জানাবেন আপনারা, আমি জানতে চাবো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে $1.9 ট্রিলিয়ন এটি পাস করুন, এটি procedure, but what does it কতখানি কি করতে পারে এই সপ্তাহে? কারণ আজকে অলরেডি মনে হয় যে ডেমোক্রেট তারা এখানে থামবেন। ওকে, সো হাবিব ভাই যেটা বলতেছেন, যেটা যে এই স্টিমুলাস চেক যেটা এখন রিকনসিলিয়েশনের মধ্যে পাস হইতে পারে, এইটার কতটুকু এই আশা থাকতে পারে পাস হওয়ার, এন্ড হোয়াট ইজ দ্য টাইম টেবল? এখন so right now রিপাবলিকানরা আর ডেমোক্রেটরা ওরা they are going back and forth, right? They're going back and forth. রিপাবলিকানরা as always ওরা চাচ্ছেন ফাইনান্সিয়াল ডেফিসিট কম রাখার জন্য, so they proposed $1,000 স্টিমুলাস চেক, প্লাস যাদের ইনকাম আপ টু $40,000 এর নিচে আছে ওরা স্টিমুলাস চেকটা পাবেন, which is nothing. So anyways, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চাইছে যে এই বাইপার্টিসান ডিলটা করার জন্য, বাট এই ডিলটা মোস্ট লাইকলি হবে না। সো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন যেটা করবেন, যেটা ওরা চাবে যে মেজরিটি সেনেট ভোট দিয়ে এই স্টিমুলাস বিলটা পাস করার জন্য। ওকে, এখন হাউ কুইকলি এটা পাস হবে উই ডোন্ট নো, বাট মেবি পসিবলি দ্যাট এট লিস্ট মিড ফেব্রুয়ারি, রাইট? এই নিউজটা কিন্তু আজকে বের হইছে, সো ইটস হার্ড টু টেল দ্যাট হাউ কত কুইকলি এই ইনফরমেশনটা কত কুইকলি এই স্টিমুলাস বিলটা পাস হবে, রাইট? সো লেটস অ্যাসুম মিড ফেব্রুয়ারি। অলসো আরেকটা কথা আমাদের মনে রাখা লাগবে যে এই ইমপিচমেন্ট নিয়েও কিন্তু এটা একটু ডিলে করতে পারে। সো দিস আর দ্য টু থিংস, বাট আমার যেটা মনে হয় ইন দ্য নেক্সট কামিং ডেজ আমরা বলতে পারবো হাউ সুন this will pass. Also, Habib, if you want, we talk quickly discuss what's in the stimulus package. So, secondly, stimulus check ওরা পাস করার চেষ্টা করবেন $1,400 per individual, which includes বাচ্চারা সহ প্লাস অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা আছে অথবা কলেজ স্টুডেন্ট যারা আছে, এই ওরাও কিন্তু সবাই
এই পয়সাটা পাবেন। সো লাস্টলি আপনার ভ্যাকসিন নিয়ে অনেক স্টিমুলাস এইড আছে, যেটা রিপাবলিকানরাও এগ্রি করতেছেন, প্লাস ডেমোক্রেটরাও এগ্রি করতেছেন, সো দ্যাটস ফাইন দেয়ার। এন্ড লাস্টলি আপনার স্টেট এন্ড লোকাল এইড যেটা ইনক্লুড হবে, এইটাতে রিপাবলিকানরা সবসময় ডিসএগ্রি করছেন, বাট বিকজ অফ দ্যাট এইটা এই রিকনসিলিয়েশন এই বিলের জন্য যাওয়া যাচ্ছে। বাট এনিওয়েজ দিস ইজ pretty much what it includes, and hopefully it passes soon. Okay, so that's a good thing. দেখা যাক কি হয়, আমরা সেটা দেখবো। আমাদের সাথে অনেকে অপেক্ষা করছেন ফোনে, চলুন কয়েকটি প্রশ্ন আমরা এখনই নিই। বলুন, আমরা শুনছি আপনার কথা। হ্যালো, জি শুনছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, আমি রাশেদ কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আনএমপ্লয়মেন্টের এই যে 1099 যে ফর্ম, এটা প্রিন্ট আউট করা যাচ্ছে এখন। তো আমি অ্যাকচুয়ালি যেই টাকা পাইছি সেটার সাথে $600 পার্থক্য দেখা যাচ্ছে 1099 আনএমপ্লয়মেন্টের। আমাকে $600 বেশি দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ মে মাসে একটা টাকা আমাকে ওরা চার্টে দুইবার দেখাচ্ছে যে টাকাটা দুইবার দেওয়া হয়েছে। একবার দেখাচ্ছে ডিরেক্ট পেমেন্ট, আরেকবার দেখাচ্ছে যে শুধু পেমেন্ট লেখা, কিন্তু আমার সব পেমেন্টই ডিরেক্ট পেমেন্টে আসার কথা। এখন $600 এটা কি, এই জন্য কি আমি ওদেরকে কল করবো না কি করা উচিত আমার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী। ওকে, প্রথমত যেহেতু ওরা 1099 এর রিপোর্ট করছে, ধরেন আপনার যদি 1099 ওরা $10,000 রিপোর্ট করে, দেন ইউ নিড টু চেক যে আপনি আসলে যদি $10,000 পাইছেন কিনা না, রাইট? এখন যদি দেখা যায় আপনি এর চেয়ে কম পাইছেন, আপনারা কিন্তু ট্যাক্স রিটার্ন ফাইল করবেন না, আপনারা মাস্ট কন্ট্যাক্ট নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ স্টেট, দেখেন যে ওইখানে মিসক্যালকুলেশন আছে কিনা না। কারণ আইআরএস এর কাছে কিন্তু ওরা অলরেডি 1099 জিটা ফাইল করে ফেলছে। এখন আপনি যদি এখন $600 কম দিয়ে ফাইল করেন, আইআরএস আপনাকে অটোমেটিকলি লেটার পাঠাবে। সো দিস ইজ সামথিং আপনি ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে, লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, দেখেন ওরা আপনাকে একটা কারেক্টেড 1099 জি দিতে পারে কিনা না। ওকে, আরেকটি ব্যাপার আমার হঠাৎ করে মনে পড়লো, সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে পিপিপি এর জন্য বিজনেস অ্যাকাউন্ট লাগবে, বিজনেস লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, অনেক কিছু লাগবে। আসলে কি সত্যি কিনা? ওকে, সো yes and no, right? So এখন পিপিপি লোন এলিজিবল কারা? যারা বিজনেস ওনার আছেন আর যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল। এখন আপনারা যদি বিজনেস ওনার কর্পোরেশন হিসেবে আপনারা লোনটা অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার প্রথমত প্রুফ করা লাগবে যে আপনি ফেব্রুয়ারি 15, 2020 এর আগে বিজনেস এক্সিস্টেন্স ছিল। তার মানে ইউ মাস্ট বি ইন বিজনেস প্রায়র টু ফেব্রুয়ারি 15, 2020। এইটার জন্য আপনার আর্টিকেল অফ ইনকর্পোরেশন থাকা লাগবে। আর আপনারা যদি এই বিজনেস করে থাকেন, মোস্ট লাইকলি আপনার একটা বিজনেস লাইসেন্স আছে। যদি বিজনেস লাইসেন্স নাও থাকে, আর্টিকেল অফ ইনকর্পোরেশন ইজ ফাইন। সেকেন্ডলি আপনার দেখা লাগবে যে প্রুফ অফ পেরোল, রাইট? যদি কর্পোরেশন হয়ে থাকেন, প্রুফ অফ পেরোল উড বি ইয়োর ফর্ম 940 অথবা 941, আপনারা যেটা ফাইল করছেন 2019 এ। দেন আপনার প্রুফ করা লাগবে যে ইউ আর ইন বিজনেস এন্ড হ্যাড পেরোল ইন 2020, তখন আপনার 941 ফার্স্ট কোয়ার্টার 2020 দিবেন। এই তিনটা ক্রাইটেরিয়া। দেন সেকেন্ডলি আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, সেম থিং, আপনার প্রুফ করা লাগবে যে আপনি ফেব্রুয়ারি 15 এর আগে বিজনেসে ছিলেন। এইটা আপনি প্রুফ করতে পারবেন ইদার থ্রু ইয়োর 2020 1099K ফ্রম উবার লিফট, অথবা আপনার 2020 ফেব্রুয়ারির ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। দেন আপনার প্রুফ করা আপনার প্রুফ করা লাগবে যে আপনি বিজনেসে ছিলেন 2019 এ। দেন আপনার স্কেজুল সি দিবেন, 2019 এর 1099 দিবেন। দেন দ্যাট কভারস দ্যাট অ্যাজ ওয়েল। আর যদি আপনার বিজনেস লাইসেন্স চাইও, মোস্ট উবার ড্রাইভার, লেটস সে ইন নিউ জার্সি ডাজন্ট রিকোয়ার টিএলসি লাইসেন্স, তখন আপনার ড্রাইভার্স লাইসেন্স ইজ সাফিশিয়েন্ট। বাট যদি টিএলসি লাইসেন্স থাকে দেন সাবমিট ইট অ্যাজ ওয়েল। আমি ব্যক্তিগতভাবে পিপিপি লোন বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড আছেন এবং উবার ড্রাইভার, লিফট ড্রাইভার যারা আছেন, যারা ক্যাশে কাজ করেন, তাদের জন্য এটি খুবই ইটস এ ফ্রি মানি, ইটস রিয়েলি ফ্রি মানি। ইআইডিএল লোন কিন্তু লোন আপনাকে ফেরত দিতে হবে। পিপিপি আপনি যদি ঠিক মতো দেখাতে পারেন, ইটস 100% ফ্রি মানি। আমরা যাবো পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনছি। হ্যাঁ, আমি আফিস স্টেট থেকে বলতেছি, শিহাব। আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে কোয়েশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ জি, আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে কোয়েশ্চেন আছে। আমি লাস্ট ইয়ার মার্চ 3 থেকে আনএমপ্লয়মেন্টে ছিলাম নভেম্বর 15 পর্যন্ত। তখন আমি উবার ড্রাইভার ছিলাম।
বাট নভেম্বর 15 পরে আমি এমনি কোম্পানি জবে জয়েন করছি টেম্পোরারি এর মাধ্যমে। তো আমি স্টিল ওই কোম্পানিতে আছি, বাট এখন আমার কোম্পানিতে অনেক কোভিড কেস পাওয়া গেছে। লাইক আমি এটা আনসেফ ফিল করতেছি আমার জন্য, এবং আমার ফ্যামিলিতে আমার ভাই খুব সিক, এটা অন্য ডিজিজ, লাইক হি ইজ ভালনারেবল। সো আমি এখন কি জব কুইট করলে আমি ক্যান গেট দ্য আনএমপ্লয়মেন্ট? নিউ জার্সি, রাইট? নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে। জি। ওকে, এখন আমি দেখতেছি আপনাদের এখানে অনেকেই ক্লেম করতেছে লাইক লাস্ট প্যান্ডামিকে তারা জব কুইট করছিল, বাট এখন সবাই যখন নোটিফাই করছে এখন সবাই দিচ্ছে, লেটার দিচ্ছে। সো জি, Okay, so- ওকে, থ্যাংক ইউ। আব্দুল চৌধুরী জানাবেন আপনাকে এক মিনিট। আব্দুল ওকে, চৌধুরী, সো আমরা সবসময় যেটা বলি, আপনারা যদি ভলান্টারিলি যদি জব কুইট করেন, আপনারা কিন্তু আনএমপ্লয়মেন্ট পাবেন না। ওকে, আনলেস আপনার কোভিড এর কারণে আপনারা কুইট করতেছেন। এখন এইটার নয় যে আপনি কোভিড এর জন্য ভয়ে কাজে যাচ্ছেন না, রাইট? দ্যাটস নট আ লেজিটিমেট রিজন। আপনার যদি কোভিড হয়ে থাকে, আপনি কাজে যাইতে পারতেছেন না, দ্যাটস ফাইন। অথবা আপনার বাসায় যদি কেউ সিক থাকে, অথবা আপনার বাসায় যদি ছেলেমেয়েরা আছে যারা বাসায় থাকা লাগতেছে, স্কুলে যাইতে পারতেছে না, রাইট? দিস ইজ প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স। এখন আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আপনার কুইট করলে মোস্ট লাইকলি ইটস গোনা বি টাফ, রাইট? আনলেস আপনি ওই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর রুলটা প্রুভ করতে পারেন। ওকে, সেকেন্ডলি, এখন আপনার জব কিন্তু has to make sure that ওদের প্রপার গাইডলাইন আছে, সিডিসি রুল ফলো করতেছে to make sure their employees are safe, right? So এখন that's another thing, আপনার মেইনটেইন বোঝা লাগবে যে আসলে আপনারা সেফ এনভায়রনমেন্ট আছে কিনা না। এখন যদি সেফ এনভায়রনমেন্ট না থাকে, then you should let your manager know. I mean, before calling CDC, like speak to the employers and let them know that আপনারা unsafe feel করতেছেন, and they need to provide you with proper guidelines so that you could feel safe at work. ইয়া। তো যারা দুটি এখানে খুব পরিষ্কার করে বলেছে আব্দুল চৌধুরী, কিন্তু আপনাদের কয়েকটি জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে, আপনি যদি আনসেফ ফিল করে থাকেন, প্রথম কথা হচ্ছে আপনার এমপ্লয়ারের কাছে এটি নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু ব্রিং ইট টু ইওর অ্যাটেনশন, তাদের এমপ্লয়ার অ্যাটেনশন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার যে কাজের জায়গা আছে সেখানে যদি অনেকেই কোভিড আক্রান্ত হন, মনে রাখবেন কন্টাক্ট ট্রেসিং বলে একটি জিনিস আছে। সো যারা এই কোভিড পেশেন্টের সংস্পর্শে এসেছেন তাদেরকে কিন্তু আইসোলেশনে যেতে হবে। সো আমি আশা করছি যে এমপ্লয় যারা আছেন সেটি পদক্ষেপ নেবেন যথাযথ। আপনি কিন্তু একক সিদ্ধান্ত যদি কুইট করে ফেলেন, সেটি কিন্তু ঠিক হবে না। যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন আপনাদের? বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাই, আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন আছে। আমি নিউ জার্সি থেকে নাবিলা চৌধুরী বলছি। বলুন আমার কে? হ্যাঁ, আর আমার শ্বশুর ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছিলেন। নভেম্বরের লাস্টের দিকে ওটা বন্ধ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। এখন আমরা মানে লেবার ডিপার্টমেন্টের সাথে কল দিয়ে, ইমেল দিয়ে কিংবা টেক্সট দিয়ে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু ওরা কোনোভাবে রেসপন্স করছে না। কিন্তু এখন আমরা ওটাকে কিভাবে রিঅ্যাক্টিভ করতে পারবো যদি কিছু? কোন স্টেট বলেন আপনি? নিউ জার্সি। নিউ জার্সি থেকে। ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। নিউ জার্সি। জি, আব্দুল চৌধুরী। ওকে, সো নিউ জার্সির রুলটা अगेन আমার কাছে এটা একটু দেখা লাগবে, রাইট? বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ, যদি আনএমপ্লয়মেন্ট আপনার এক্সস্টেড হয়ে যায়, দেখা যাচ্ছে যে উনার আনএমপ্লয়মেন্ট এক্সস্টেড হয়ে গেছে, বাট এই যে নতুন জানুয়ারি থেকে যেটা শুরু হয়েছে, এটা হলে গিয়ে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, রাইট? তার মানে আপনার যদি এটা আগে যদি এক্সস্টেড না হইতো, এটা কন্টিনিউ হইতো। সো এই যে 13 উইকস যেটা হয়েছে, এটা কিন্তু এডিশনাল আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। সো এখন আই থিঙ্ক আপনার বোধহয় এইটা ওদেরকে আর নতুন ভাবে অ্যাপ্লিকেশনও করা লাগতে পারে, অথবা প্রিভিয়াস যে কারেন্ট অ্যাপ্লিকেশনটা যেটা আছে ওইটা এক্সটেনশন হইতে পারে। সো এই আনসারটা अगेन আই ডোন্ট হ্যাভ দিস ইনফরমেশন, but I have to look this up for New Jersey as well as Virginia as well. Virginia, I think, are the same situation. Yeah, more or less they are the same situation. আমরা আপনি ফোন করেছিলেন, আমরা চেষ্টা করবো আপনাকে পরবর্তী অনুষ্ঠানে বেশ কিছু অংশ তুলে ধরতে, যাতে আপনার কাছে জিনিসটা পরিষ্কার হয়, কারণ বিভিন্ন স্টেটের রুল একটু ডিফারেন্ট।
যাবো পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। শিউলি, আমি শিউলি ব্রুকলিন থেকে বলছি। ভাইয়া, আমার আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত একটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে, আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে হোম কেয়ারের জবে জয়েন করি। এর আগে আমি কখনো আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করি নাই। তো এখন কি আমার বর্তমানে এই সপ্তাহে আমার কাজ 3 দিনে এসে দাঁড়ায়। আমি কাজ জব করি। তো এখন 3 দিনে আমার 18 ঘন্টা হবে। এক্ষেত্রে কি আমি কোনো রকম আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? আমি কনফিউজ, কারণ আমার কাজের বয়স বেশি দিন হয় নাই। প্লিজ যদি আপনারা একটু কতদিন হয়েছে আপনার কাজের? দিতেন। আমার কাজের আওয়ার 18 ঘন্টা 3 দিনে। কতদিন ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে আপনি? আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে কাজে ঢুকি। এর আগে কোথায় কাজ এখন আমি আপনি কেন আনএমপ্লয়মেন্ট করতে চাচ্ছেন আমি কি জানতে পারি? যে অ্যাকচুয়ালি আমার এখন আর্থিক সমস্যা হচ্ছে, যার কারণে আমার কাজ তো অনেক কমে গেছে। 7 দিন করতাম, সেখানে এখন 3 দিন কাজ করছি। আপনি ডিসেম্বরের আগে কোথায় কাজ করতেন? আসলে আমি আমেরিকা, তার কারণে এর আগে ওইভাবে কাজ করি নাই। ওকে, এখানে ওকে, সো আমি কুইকলি এখানে একটা ব্রিফ আনসার দিয়ে দেই, দেন ইট শুড অ্যাপ্লাই টু দ্য জেনারেল পিপল। ওকে, এখন দেখা লাগবে যে আপনি প্যান্ডেমিকের আগে আপনি কাজ কত ঘন্টা করতেন, রাইট? অথবা প্রথম 3 কোয়ার্টার, রাইট, লেটস সে জানুয়ারি থেকে আপনি ধরেন আগস্ট পর্যন্ত, রাইট, কত ঘন্টা আপনি কাজ করতেন, রাইট? অথবা হাউ মাচ ইউজ টু আর্ন পার কোয়ার্টার। এখন যদি দেখা যায় আপনি তখন 10 ঘন্টা করে কাজ করতেন পার উইক, বা এখন আপনি 18 ঘন্টা কাজ করতেছেন, সো টেকনিক্যালি আপনার আনএমপ্লয়মেন্টের জন্য এখানে কোনো কিছু হয় না, বিকজ আগেও আপনি কম কাজ করতেন, বাট রাইট নাও ইউ অ্যাকচুয়ালি আর ওয়ার্কিং মোর। ওকে, এখন আপনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লিকেশন যাইতে পারেন যদি আপনার এই কারেন্ট যে জবটা আছে 18 ঘন্টা যেটা আছে ওইটাতে থেকে যদি আপনি কোনো কারণে জবটা হারাই ফেলেন, ঠিক আছে? যদি কোনো কারণে জবটা হারাই ফেলেন, তাইলে আপনি এনাফ ক্রেডিট যদি থেকে থাকে, তাইলে আপনি স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের আন্ডারে আপনি আনএমপ্লয়মেন্টটা পাইতে পারেন। অথবা যদি এখন আপনার কোনো ক্রেডিট না থেকে থাকে, তাইলে আপনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের অ্যাসিস্ট্যান্স, যেটা আপনার বর্তমানে মার্চের 14 তারিখ পর্যন্ত থাকবে, এইটা আপনি পাবেন। সো এগেন আমি শুধু একটা ক্লারিফাই করতে চাই যে জাস্ট বিকজ আপনারা পার্ট টাইম কাজ করতেছেন ডাজন্ট মিন আপনারা অটোমেটিকলি পার্শাল আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল হবেন। টু বি এলিজিবল ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ ওয়ার্কড ইন দ্য পাস্ট এন্ড ইউ হ্যাভ এ লেজিটিমেট রিজন রাইট নাও। কারণ রাইট নাও কিন্তু সব অ্যাপ্লিকেশনে অনেক জিনিস ওরা দেখতেছে, এমপ্লয়মেন্টের হিস্টোরি দেখতেছে, আসলে আপনি কোথাও কাজ করছেন কিনা না, আসলে আপনার সেলফ এমপ্লয়মেন্ট জব ছিল কিনা না। দে আর লুকিং এট আ লট অফ দিস স্টাফ when you apply for unemployment. So before you apply for it, make sure you're eligible. আমি ছোট্ট করে দুই একটি কথা যোগ করতে চাই এখানে। সেটা হচ্ছে এরকম, যারা আনএমপ্লয়মেন্ট করতে যাচ্ছেন আপনাদেরকে সঠিক কারণ থাকতে হবে। আমি আপনার কথা শুনেছি, আমি আপনার সমব্যথী আপনার কথায়। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আপনি আর্থিক কষ্টে আছেন, কিন্তু এটি একমাত্র কারণ হতে পারে না আনএমপ্লয়মেন্ট ফাইল করার ক্ষেত্রে। আপনাকে দেখাতে হবে যে আপনি আসলে 50% 50% ইনকাম কমে গেছে আপনার কোনো কারণে, সেটি একটি কারণ হতে পারে। আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। আমি জানি আমি আইনগত ভাবে বলছি, মানবিক ভাবে না, সেটি আমি অপারক, কিন্তু পরবর্তীতে আপনি যদি ফাইল করে ফেলেন এবং তারা যদি এটি অ্যাকসেপ্ট করে নেন, পরবর্তীতে তারা আপনার কাছে ফেরত আসতে পারে, বলতে পারে যে টাকা ফেরত দেয়। এরকম হয়েছে, অনেক হচ্ছে এখনো। কাজে আমি সত্যিকার অর্থে যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার যদি সত্যিকার অর্থে কাজের অনেক কমে গিয়ে থাকে, 7 দিন কাজ করছেন, এখন যদি 3 দিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল হতে পারেন। হ্যাঁ, কিন্তু এটি সত্য হতে হবে। কাজে আপনার 7 দিন কাজ করছেন, এখন 3 দিন হয়ে গেছে, অর্ধেক কমে গেছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারেন, এবং আমার মনে হয় আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট সেটি অ্যাপ্রুভও করে দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের হয়েছে সময় ছোট্ট একটি বিরতি নেওয়ার। আপনারা যাবেন না কোথাও, আমরা আসছি ছোট্ট একটি বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং এখনো আছেন আমাদের সাথে। আমার সাথে আজ আছেন ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস আব্দুল চৌধুরী, IRS এনরোল ম্যানেজার, এবং যিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। আমরা চলে যাব সরাসরি ফোনে।
আমি দর্শক আপনাদের কাছে একটু ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছুটা বিভ্রাট আছে যান্ত্রিক, যার জন্য আমি অনেক প্রশ্ন নিতে পারছি না ফেসবুক থেকে, যেটি গতকাল হয়েছে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আশা করি আপনারা সেটি বুঝবেন এবং আমরা সেটি খুব সত্তর ঠিক করে নিব। আপনারা জানেন নিউ ইয়র্ক স্নোস্টর্মের কারণে অনেক কিছুই গোলযোগ তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই প্রোগ্রাম যে অনুষ্ঠানগুলি থাকে সেটি আপনাদের জন্য অব্যাহত থাকবে। কিছু বাধা বিপত্তি থাকবে, আপনারা আশা করি সেটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি চলে যাব ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনছি, নাম বলে প্রশ্ন করে ফেলুন। আমি মোহাম্মদ, ওয়াশিংটন ডিসি থেকে বলছি। ভাইয়া, আমি লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলের রিটার্নটা এখনো পাইনি এবং আমার স্টিমুলার চেকগুলো আমি পাইনি। তো আমি আইআরএস এর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার একটা ভুল দিয়ে, তারপর বিভিন্ন ওয়েতে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে মানে লাইন পাচ্ছি না। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, এখন এটা কিভাবে করতে পারি? চৌধুরী প্লিজ। ওকে, সো এখন আইআরএস কিন্তু 2019 ট্যাক্স রিফান্ডে এখন অনেক ডিলে আছে। ওকে, অনেকেই আছেন যারা এই রিফান্ডটা পান নাই, রাইট? সো এখন আপনাদের দুইটা জিনিস করা লাগবে। প্রথমে আপনার মেক শিওর করা লাগবে যে আপনার ট্যাক্স রিটার্নটা আসলে ফাইল হয়েছে, ইলেকট্রনিকলি ফাইল হয়েছে, কোনো কারণে রিজেক্টেড হয় নাই। অনেক সময় দেখা গেছে যে সবাই ওয়েট করতেছে রিফান্ডের জন্য, বাট ফর সাম রিজন দি ফাইল ওয়াজ নেভার ফাইল ফর হোয়াটএভার রিজন, রাইট? দ্যাটস নাম্বার 1। তারপরে আপনার এই আগে এই আইআরএস এর ওয়েবসাইটে আপনি রিফান্ড স্ট্যাটাসটা দেখতে পারতেন, বাট এখন ওরা মোস্ট লাইকলি 2020 রিফান্ড স্ট্যাটাস দেখাবে, রাইট? সো রাইট নাও ইফ ইউ ইউজ ইউর 2019 নাম্বারস, ওরা বলবে যে ইউর ট্যাক্স রিটার্ন ইজ নট অ্যাভেলেবল। সো ওইটা একটু কনফিউশন হয়ে যাবে। সো ডোন্ট গো বাই দ্যাট। সো এখন আমার সাজেশন যেটা থাকবে, আপনারা যদি আইআরএস এর মাধ্যমে যদি ওদেরকে কন্ট্যাক্ট না করতে পারেন, every county has an IRS office, রাইট? আপনার কাউন্টিতে আপনি গুগল করে দেখতে পারেন যে আইআরএস এর অফিস কোথায়। ওরা অ্যাপয়েন্টমেন্ট বেসড অনলি, ওদের সাথে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ওই আইআরএস এর লোকাল অফিসে যাইতে পারেন, দেন ইউ কুড সি হোয়াটস গোইং অন ওভার দেয়ার। ওকে, সেকেন্ড আরেকটি ব্যাপার আমি শুধু আব্দুল চৌধুরী আপনার সাথে যোগ করবো, সেটি হচ্ছে এরকম যে আমি বিভিন্ন সিনারিও টেস্ট করে দেখেছি। সেটি হচ্ছে আমি নিজেও 2019 এর ট্যাক্স ফাইল করেছি অনেক পরে, সেপ্টেম্বর মেবি অ্যারাউন্ড দ্যাট টাইম, কিন্তু ফাইল করেছি প্রফেশনালের মাধ্যমে, একজন সার্টিফাইড অ্যাকাউন্টিং সার্ভিসের মাধ্যমে। এবং তারা যখন কাজটি করেন এটি ঠিকভাবে করেন, এবং আপনি যদি একটু টপে থাকেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। যেটি আপনি আব্দুল চৌধুরীর কাছে শুনলেন, আপনার প্রতিটি কাউন্টিতেই লোকাল আইআরএস থাকে, আপনি যাবেন, আপনি বলবেন যে আমি ফাইল করেছি, আমার ট্রান্সক্রিপ্টটা দরকার। যদি না থাকে ট্রান্সক্রিপ্ট, তারা বলবে যে কেন নেই, তার মানে ফাইলটি হয়নি। যদি আপনার কাছে রিটার্ন দিয়ে থাকতো এতদিন আপনি হয়তো পেয়ে যেতেন। আমি মনে করবো, আমি সবাইকে বলছি যারা শুনছেন, আপনারা প্লিজ প্রফেশনাল হেল্পটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন প্রফেশনালদের মাধ্যমে। আমি আশা করি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে ফোনে? প্লিজ নাম জানিয়ে দ্রুত প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। নামটা বলে প্রশ্নটা করে ফেলুন। হ্যালো, আমি ব্রঞ্জ থেকে নাজমুল হক মোল্লা বলছি। আমার ট্যাক্স সংক্রান্ত একটি প্রশ্ন আছে। 2019 সালের ট্যাক্স ফাইলে আইআরএস আমার কাছে প্রায় $6,000 মতো পয়সা পেত। $4,700 মতো ফেডারেলের এই টাকাটা আমি পেমেন্ট প্ল্যানের মাধ্যমে দিয়ে দিয়েছি, কিন্তু স্টেটের $2,400 মতো আমি এটা পেমেন্ট প্ল্যান পাইনি, তাই দেওয়া আসলে সম্ভব হয়নি। তো আমার কি উচিত হবে এই বছরের ট্যাক্স ফাইলের আগেই এটা পরিশোধ করা, অথবা এই ট্যাক্স ফাইলের সাথে সংযোগে আমার কেমন কি হইতে পারে পরিস্থিতি? আসলে এটাই প্রশ্ন। মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল চৌধুরী, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। আরেকটা প্রশ্ন স্লো করে যদি আপনি অ্যানসার করেন, কারণ এটি অনেকের সমস্যা হয়ে থাকতে পারে। ঠিক আছে, ওনার বোধহয় আরেকটা কোশ্চেন ছিল বোধহয়। তো আমি ট্যাক্সি চালাই, উবার চালাই রেন্টে। তা আমার আসলে 80,000 টাকার মতো ইনকাম আছে, ইনক্লুড আমার ওই কিছু আনএমপ্লয়মেন্ট পাইছিলাম সেটা সহ আমার ধারণা। আর আমার ওয়াইফ W2 তে প্রায় 50,000 টাকার মতো ইনকাম করছে। এখন আমাদের আসলে এই ট্যাক্স ফাইলে কেমন হইতে পারে এবছর পরিস্থিতি, এটা একটু আব্দুল ভাইয়ের কাছে বলছি। Okay, sounds like you're a pretty good ear. Okay, so Yes. okay.
সো এখন আপনার এই আপনি যেটা বলছিলেন যে আপনার 2400 টাকা ডিউ আছে স্টেটে, ওকে, সো নিউ ইয়র্ক স্টেটের মাধ্যমে। এখন আপনার যে কোনো স্টেটে যখন থাকেন, আপনাদের যদি কোনো প্রায়র ইয়ারে যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি থেকে থাকে, ওইটা এই বছর যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, আপনারা যদি রিফান্ড পান, ওরা কিন্তু ওই রিফান্ড থেকে এই পয়সাটা রেখে দিবে। অপশন 1। সেকেন্ডলি, আপনার যদি অলরেডি একটা পেমেন্ট প্ল্যান আছে বর্তমানে, উইচ ইজ প্রবাবলি শুড, রাইট, আপনি এইটা স্টেটকে যোগাযোগ করে পেমেন্ট প্ল্যানও করতে পারেন। এই ক্ষেত্রে আপনি তখন ডিফল্টে পড়বেন না অথবা ট্যাক্স লেভিতে যাবেন না, রাইট? সো স্টেট ইজ নট এজ অ্যাগ্রেসিভ এজ আইআরএস, বাট আপনার স্টিল এইটা ইউ শুড বি অন টপ অফ ইট, রাইট? সো এখন আমার সাজেশন হবে গিয়ে, যদি আপনারা রিফান্ড পান 2020-তে, যদি 2400 টাকা হয়ে থাকে, দ্যাটস ফাইন, ইজ গোনা পে ইট অফ। বাট ওইটা যদি পে অফ নাও করে, আপনারা মেক শিওর করে একটা পেমেন্ট প্ল্যানে যাবেন, সো আপনারা ডিলেতে পড়বেন না। সেকেন্ডলি, এখন 2020 ট্যাক্স ফাইল যখন করবেন, এটা আপনাদের রিফান্ড এরকম বলা টাফ, কজ সবার সিনারিও ডিফারেন্ট ভাবে থাকে, ওকে? এখন আপনাদের সব আনএমপ্লয়মেন্ট ইনকাম যেটা আছে, ওইটা ট্যাক্সেবল হবে। আপনারা 1099G পাবেন। আপনারা যদি 2-3 মাস কাজ করে থাকেন, 1099 পাবেন। আনএমপ্লয়মেন্ট এই উবার থেকে হোক অথবা অন্যান্য যেটা জব আছে ওইটা থেকে হোক, আপনারা কিন্তু 1099 পাবেন। মেক শিওর করে এটা আপনারা ইনক্লুড করবেন। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, স্টিমুলাস চেক যারা আপনারা পাইছেন, ওইটা কিন্তু ট্যাক্সেবল না, ওকে? সো দেয়ার ইজ নো ট্যাক্স অন দ্যাট, দেয়ার ইজ নো ট্যাক্স অন পিপিপি গ্র্যান্ট, দেয়ার ইজ নো ট্যাক্স অন EIDL গ্র্যান্ট, এন্ড অবভিয়াসলি SBA তে আপনার লোন যেটা পাইছেন ওটা লোন, এটাতে কোনো ট্যাক্স দিবেন না, রাইট? এখন আপনাদের যদি আর্নড ইনকাম এনাফ না থাকে, কারণ EIC যদি কারো লো ইনকাম থাকে, আপনারা EIC ক্রেডিট পান অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান। এই বছর যদি কারো ইনকাম এনাফ না থেকে থাকে, মানে আর্নড ইনকাম এনাফ না থেকে থাকে, স্যালারি হোক অথবা সেলফ এমপ্লয়মেন্ট হোক, তাইলে আপনাদের প্রিভিয়াস ইয়ারের 2019 ট্যাক্স ইয়ারের আর্নড ইনকামটা ইউজ করা হবে টু ক্যালকুলেট EIC ক্রেডিট এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট। সো দিস ইজ ওয়াই আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, মেক শিওর করে আপনারা চেক করে দেখবেন যে EIC ক্রেডিটটা ঠিক মতো ক্যালকুলেশন হচ্ছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ঠিক মতো ক্যালকুলেশন হচ্ছে। এন্ড যদি নতুন অ্যাকাউন্টেন্টের কাছে যে থাকেন, আপনারা 2019 এর ট্যাক্স রিটার্ন নিয়ে যাবেন সাথে। আরেকটা জিনিস, এই বছর অনেকেই আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন। This year, more people invested in stock market than any other years in the past. So আপনারা মেক শিওর করবেন যে আপনারা 1099 যেটা আসবে আপনার এই ব্রোকারেজ থেকে, ওইটা সাথে নিয়ে ট্যাক্স ফাইলিং এর সময় যাবেন। ওই 1099 ইউজুয়ালি ফেব্রুয়ারির 15 তারিখে বের হয়। So make sure you take that before you file your tax. ধন্যবাদ আব্দুল চৌধুরী। আমি মনে করি যে বাই দ্য ওয়ে আপনি চেষ্টা করবেন আপনার ইনকাম যেটি আছে 2400 টাকা যেটি শুনলেন আপনি, টাকা যদি বাকি থাকে তাহলে একটু প্রবলেম, কারণ সেটা কিন্তু তারা কেটে নেবেন আপনার রিটার্নের আগে। কাজে খেয়াল রাখবেন সেটি, এবং চেষ্টা করবেন সেটি দিয়ে দেওয়ার। আপনি পেমেন্ট প্ল্যান নিতে পারেন, কিন্তু পেমেন্ট প্ল্যান নেওয়ার পরেও আপনি যদি ট্যাক্স ফাইল করেন এবং দেখা যায় যে আপনি ফেরত পাবেন, সেটি ফেরতযোগ্য পয়সা কিন্তু তারা আগে কেটে রাখবেন সেখান থেকে। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? দয়া করে নাম জানিয়ে প্রশ্নটি করে ফেলবেন। হ্যাঁ, কে আছেন প্লিজ নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি, আমি তারেক বলতেছি আব্দুল চৌধুরী ভাইয়ের কাছে আমার দুইটা কোশ্চেন আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি আনএমপ্লয়মেন্ট ফার্স্ট থেকে, যে আমি তারেক ব্রুকলিন থেকে বলতেছি। প্রশ্নটি করে ফেলুন প্লিজ। আব্দুল চৌধুরী ভাইকে আমার দুইটা কোশ্চেন আনএমপ্লয়মেন্ট নিয়ে। আনএমপ্লয়মেন্ট আমি ফার্স্ট থেকে দিতেছে তখন 182 করে পাইতেছি। জাস্ট 2020 জানুয়ারিতে আমার ওয়্যারলেসে থাকেন অথবা ফোনটি স্পিকার রেখে থাকেন, আপনি হাতে নিয়ে কথা বলুন প্লিজ। আনএমপ্লয়মেন্টটা 462 করে দিতে, বাট আমি কি ব্যাক টাকাগুলো পাবো কিনা? আব্দুল চৌধুরী I think উনি জিজ্ঞেস বলতেছেন এই রিকনসিডারেশনের কথা, from what I understand, right? আপনি যদি আগে 182 পে থাকেন আর আপনি রিকনসিডারেশনে গেছেন, লিগ্যালি নিউ ইয়র্ক স্টেট আপনাকে ব্যাক পে দেওয়ার কথা, ঠিক আছে? এখন ব্যাক পেতে এখন ওরা অনেক সময় ডিলে হয়েছে, অনেকেরা ব্যাক পেটা পাইছেন, অনেকেরা পান নাই। সো এইটা আপনারা কখন পাবেন এটা বলা টাফ, বাট লিগ্যালি আপনি এইটা পাওয়ার কথা। আপনি মেক শিওর ইউ আর অন টপ অফ ইট। আপনারা নিউ ইয়র্ক স্টেট বা যে কোনো স্টেটে যেখানে আছেন, ওদেরকে কন্ট্যাক্ট করে ওইটা এই ব্যাক পেটা আনার চেষ্টা করবেন। আমার কাছে কি আপডেট আছে সেই আপডেটটি দিয়ে দিই আজই। এবং বাই দ্য ওয়ে আমার I call him my field work journalist চন্দন মিত্র, উনি আমাকে পাঠিয়েছেন এবং আমি নিজেও দেখেছি সেটি টুইটার, NY লেবার ডিপার্টমেন্টের টুইটারে। লেবার ডিপার্টমেন্ট এবং মেয়র অফিস থেকে জানানো হয়েছে যারা ব্যাক পেমেন্ট পাননি
তাদেরকে ব্যাক পেমেন্টের জন্য চিঠি দেওয়া হবে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। কাজে আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি মনে করে থাকেন যে আপনার ব্যাক পে বাকি আছে এবং আপনি সেটা পাননি, আপনি অতি সত্বর, আমি আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে আপনারা যারা ব্যাক পেমেন্ট এখনো পাননি এবং আপনাদের পাওয়া আছে এবং আপনারা জানেন যে এটি পাও না, আপনারা কিন্তু চিঠি পাওয়া শুরু করবেন। কাজে সেদিকে খেয়াল রাখবেন। আমি যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নামটা বলে প্রশ্নটা করুন, বসে থাকবেন না প্লিজ। আচ্ছা ভাইয়া, আমার ওয়াইফ, আমি রহমান ক্রাইটেরিয়া থেকে বলছি। আমার ওয়াইফ একটা কোম্পানিতে গত নভেম্বর ডিসেম্বর মাস কাজ করছিল, তো এখন তার কাজ নাই, সে কি আনএমপ্লয়মেন্টে যে এলিজিবল হবে? কেন গিয়েছে তার? জি, কাজটি নেই কেন এখন? কথা তো বোঝা যাচ্ছে না। আপনি কাজ কিরকম কাজ হারাইছিলেন? নেই, উনি কি কাজ নিজে ছেড়ে দিয়েছেন নাকি কোম্পানি তাকে ছেড়ে দিয়েছে? কোম্পানি ছেড়ে দিয়েছে। ওকে, আপনি আপনার এই ওয়াইফের যদি এনাফ আনএমপ্লয়মেন্ট ক্রেডিট থেকে থাকে, এনাফ ইনকাম যদি থেকে থাকে, তাহলে উনি এই স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাবেন। আর উনি যদি স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স না পেয়ে থাকেন, উনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্সটা পাইতে পারেন এজ লং এজ উনি কোভিড এর কারণে এফেক্টেড হয়েছে জবের জন্য, রাইট? সো এটা হলে গিয়ে যদি আপনাদের বাসায় কেউ কোভিড সিক থাকে অথবা বাচ্চারা থাকে যারা স্কুলে যাইতে পারতেছে না, থিংস লাইক দ্যাট, সো ইয়েস, উনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করা উচিত। দেন দ্য স্টেট উইল ডিটারমিন whether she is eligible or not or how much she is eligible for. আমি যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? প্লিজ দয়া করে নামটা জানিয়ে, হ্যালো, কোথা থেকে ফোন করছেন সেটা জানিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি বস্টন থেকে করিম বলছিলাম। আমার দুটি কোয়েশ্চেন আছে ছোট। জি, শুনতে পাচ্ছেন হাবিব ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমি 2019 এর প্রথম ইউনাইটেড স্টেটসে কাজ শুরু করি 6 মান্থসের মতো। এরপর আমি একটা আইটি ট্রেনিং এ জয়েন করি, পরে আমার চাকরিটা ফুল টাইম না করাতে চলে যাই। এরপরে আমি 2020-তে মার্চ থেকে আনএমপ্লয়মেন্ট ক্লেম করে আসছি, বাট আমার আনফরচুনেটলি একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আনএমপ্লয়মেন্ট আমি ভুলবশত ডিপেন্ডেন্ট 3 জন দিই, কিন্তু আমার ডিপেন্ডেন্ট হবে 1 জন। দ্যাটস ওয়াই আমার প্রতি মাসে 75 অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, অর্থাৎ $75 করে বেশি আসতেছে। বাট এটা আমি কিভাবে কারেকশন করব? এটা আমি ট্যাক্স ফাইলে করার সংশোধন করার সুযোগ আছে নাকি আমাকে অন্য কোনোভাবে আমার করণীয় আছে? আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটি কোনো খুব একটা ঝামেলাযুক্ত ব্যাপার না। আপনি এখনই শুনবেন আব্দুল চৌধুরীর কাছ থেকে। হ্যাঁ, এটা কোনো বিগ ডিল না। আপনি এই যেহেতু এনাফ ট্যাক্স দেন নাই আপনার 2020 ট্যাক্স রিটার্নে, আপনি ওই ট্যাক্সটা দিয়ে দিবেন। সো এটা কোনো বিগ ডিল না, দিস ইজ ফাইন। পরবর্তীতে আপনি সামনের বছর যখন আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে W4 ফর্ম দিবে, সেটি আপনি ফিল আপ করে নেবেন। সেখানে কিন্তু আপনি বলে দিবেন, আপনি যে আপনার এইচআর যে কোনো সময় বলতে পারেন না, তাদের হিউম্যান রিসোর্সে যে বলবেন যে আপনি ডিপেন্ডেন্ট ভুল দিয়েছেন, তখন তারা এটি বাড়ানো ছিল, ওটা কমিয়ে দিবে। এটা নো বিগ ডিল। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? নাম জানিয়ে প্রশ্ন করবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুকি জামাইকা থেকে কথা বলছি। আমি একটা লিগ্যাল ব্যাপারে আর কি, আমার এক ভাড়াটিয়া গত মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ভাড়া না দিয়ে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। তাকে ইভিকশন করার জন্য সেপ্টেম্বরে আমি তাকে 90 days নোটিস দিয়ে ইভিকশন নোটিস দিয়েছিলাম। এরপরে ডিসেম্বরের 31 চলে গেছে উইদাউট ইনফর্মিং মি। কোথায় গেছে, কোন জায়গায় আছে জানি না, এবং এপ্রিল থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত ভাড়া বাকি না দিয়ে চলে গেছে। এখন এই ব্যাপারে আমার করণীয়টা কি? আব্দুল চৌধুরী প্লিজ। ওকে, এটা আপনি একজন লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলা উচিত, বাট আই থিংক ইটস প্রবাবলি এ গুড থিং হি লেফট অন হিজ ওন, টু বি অনেস্ট। বাট আপনি একজন লয়ারকে জিজ্ঞেস করেন। চৌধুরী, আপনার সাথে আমি একমত। দেখুন, একটি ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে, অনেককেই কিন্তু ইভেক্ট করা যাচ্ছে না। তারা অনেকে আছেন 12 মাস 18 মাস ধরে ভাড়া দেননি, তারা কিন্তু অনেকেই আছেন। আপনাকে আমি বলবো, আপনার কাছে আপনি যখন ভাড়া দিয়েছিলেন নিশ্চয়ই আপনার কাছে তার আইডি, তার ডকুমেন্ট সবকিছু আছে। আমি আপনাকে বলবো, আপনি স্মল ক্লেম কোর্টে গিয়ে একটি ফাইল করবেন এবং জাজমেন্টটি তার বিরুদ্ধে নিয়ে নেবেন। এটি হচ্ছে আমার একটি প্রসিডিউরাল ব্যাপার, আইনগত ব্যাপার। এখন তাকে যদি আপনি কোথাও খুঁজে না পান, তার কাছ থেকে তো আর ভাড়া আদায় করতে পারবেন না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি জানি আপনার বাসা আছে, আপনি মর্টগেজ দিয়ে যাচ্ছেন এবং ফরবিয়ারেন্স নিলেও সেটি কিন্তু পরবর্তীতে পে করতে হচ্ছে। বাড়িওয়ালা যারা আছেন, ল্যান্ডলর্ড যারা আছেন, তাদের কিন্তু ব্যাংকের পয়সা দিতেই হবে। আনফরচুনেটলি অনেক কিছুই পাচ্ছেন না। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের সাথে যোগাযোগ করতে পারেন, রেন্ট রিলিফ যারা দিচ্ছেন, যে আপনার এই অবস্থায় ইনি আপনার বাসায় ছিলেন
এবং কোনো কিছু না বলে উনি উধাও হয়ে গেছেন। কবে থেকে কবে নাগাদ ছিলেন এটি বললে আমার মনে হয় যে আপনার রেন্টের যে প্রবলেমটি যেটি আছে, এনিওয়ে রেন্ট রিলিফ আসেই ল্যান্ডলর্ডের কাছে, আপনার সেই ক্ষেত্রে তারা কনসিডারেশন করতে পারেন এবং আমার মনে হয় কিছুটা হলে আপনি সেখান থেকে সাহায্য পাবেন। এবং এটি আপনার জরুরি, আপনি রেন্ট দিয়েছেন, রেন্ট পাননি, আমি আশা করি আপনি সেটি করবেন। অতি সত্ত্বর যোগাযোগ করবেন রেন্ট রিলিফের কোম্পানির সাথে। আমাদের সাথে আছেন আরেকজন দর্শক, আমরা এই প্রশ্নটি নিয়ে নিব এখনই। কে আছেন নাম জানিয়ে দ্রুত প্রশ্ন করবেন এবং এটি সর্বশেষ প্রশ্ন হতে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হাবিব ভাই, থ্যাংক ইউ, আপনার প্রোগ্রামটা খুবই সুন্দর লাগে আমাদের কাছে। আমি মেরিল্যান্ড থেকে বলতেছি। আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, আমি সবসময় প্রত্যেক রোববারে আমি ইয়ে করে যাই, আমি মানে ইয়ে করতেছি আর কি। তো গত সপ্তাহে আমি করতে গেছি, তখন আমাকে দেখছে আমার ওভার পেমেন্ট $30,000। তো আবার আজকে আমার কিন্তু আবার পেমেন্টটা আসছে, কিন্তু পেমেন্টটার মাঝে আমাকে ওরা $1,100 দেওয়ার থেকে ওরা $3,000 আমাকে পাঠাইছে আমার কার্ডে। তো এটার জন্য কিছু করতে হবে কিনা, না কিরকম কি, এটা আমাকে একটু বলবেন? ওকে, আপনার ওভার পেমেন্ট পাঠিয়েছে, বলছে যে আপনাকে ওভার পেমেন্ট করা হয়েছে, এই ধরনের চিঠি আপনি পেয়েছেন? না, আমার যখন আমি আমার অ্যাকাউন্টে যখন লগ ইন করে আমাকে বলতেছে যে আমাকে 30,000 ওভার পেমেন্ট দিচ্ছে ওরা। কিন্তু আমি আবার যখন আজকে আমার কার্ডে আবার ওরা আমাকে $1,100 পাঠানোর জায়গায় ওরা $3,000 পাঠিয়ে দিচ্ছে। তো এটা কিরকম কি করতে হবে, এটা সমস্যা কিরকম আমাকে একটু বলবেন আব্দুল? অনুরোধ। থেকে বলছেন, রাইট? ওকে, সো আপনার সিচুয়েশনটা একটু আমাদের বোঝা লাগবে, আমরা অ্যাকচুয়ালি ঠিক মতো বুঝতেছি না। এখন কেউ যদি ওভার পেমেন্ট হয়ে থাকে, ওভার পেমেন্ট বেসিক্যালি মিনস দ্যাট স্টেট আপনাকে বেশি পয়সা দিয়ে দিছে, রাইট? এইটা ইউজুয়ালি হয় যখন আপনারা আনএমপ্লয়মেন্ট ক্লেম করেন, প্লাস যে কোম্পানি থেকে আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতেছেন ওই কোম্পানি বলতেছে যে আপনারা নিজে কুইট করে ফেলছেন and you're not eligible for unemployment, so that's what an overpayment is. এখন আরেকটা জিনিস, এখন আপনি যদি বলতেছেন যে আপনাকে ওরা একটু বেশি পয়সা দিচ্ছে, so then another question would be আপনি কি রিকনসিডারেশন এর জন্য অ্যাপ্লাই করছেন কিনা না। এখন যদি রিকনসিডারেশন এর জন্য অ্যাপ্লাই করে থাকেন, মেবি ওরা ব্যাক পেটা আপনাকে দিচ্ছে। সো এখন আপনার কোয়েশ্চেনটা এখন একটু খুবই ক্লিয়ার না। We have to understand a little bit more on this, but it could be an overpayment or it could be a back pay. So আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। নিরাপদে থাকবেন। ব্রঙ্কস ইজ অলসো আন্ডার হেভি স্নো, সো হোপফুলি আমরা আবার দেখা হবে এই সপ্তাহে অথবা পরবর্তী সপ্তাহে। আপনারা সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি যিনি ফোন করেছিলেন সর্বশেষে, আসলে আপনাকে আমি পরামর্শ দিব দুটি। একটি হচ্ছে আপনার বিস্তারিত, অর্থাৎ যে চিঠি আপনি দেখছেন আপনার পোর্টালে লগ ইন করে, সেটি যদি আমরা না দেখতে পারি, সেটা আপনাকে কোনো আইনি পরামর্শ দেওয়া সম্ভব হবে না। কিন্তু $30,000 ইজ আ লট অফ মানি, অনেক পয়সা। এরকম কেস আমরা অনেক হ্যান্ডেল করেছি যেখানে সম্ভব হয়েছে ওভারকাম করার, অর্থাৎ পয়সা ফেরত না দেওয়ার, কিন্তু সেই কেসগুলো বিল করতে হয়। এই ধরনের কাজ আমরা করে থাকি, কিন্তু এতে অনেক সময় ব্যয় হয়, অনেক শ্রম ব্যয় হয়। যদি আপনি আগামী সপ্তাহে চেষ্টা করুন, অথবা এই সপ্তাহে অন্য কোনো দিন চেষ্টা করুন, আমরা চেষ্টা করবো আপনার নাম্বার নিয়ে রাখার, আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করবো। কিন্তু আমি বলবো যে আপনি যদি আশেপাশে কোনো প্রফেশনাল থাকে, অ্যাকাউন্টেন্ট স্পেশালি সিপিএ, আপনি তার সাথে যোগাযোগ করে দেখবেন যে কি ঘটনা, এবং আপনার প্রিন্ট আউট নিয়ে যাবেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি, এবং অতি সত্তর, কারণ $30,000 যখন হয়ে থাকে তখন এটি কিন্তু সুদে আসলে অনেক পয়সা হয়ে যাবে, পরবর্তীতে পেনাল্টিও যোগ হতে পারে। আমি আপনার ঘুম হারাম করতে চাই না, কিন্তু আমি আপনাকে সত্য কথাটি তুলে ধরলাম। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।